সময়টা বর্ষাকাল, মধ্যরাত হবে হয়তো। চারদিকে শুনশান নীরবতা, ক্ষণে ক্ষণে ঠান্ডা বাতাস এসে লাগছে গায়ে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়, রাস্তা কর্দমাক্ত হয়ে আছে। এমন পরিবেশে একজোড়া কপত কপতি হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, যাদের নেই কোনো গন্তব্য। একে অপরের নিঃশ্বাসের শব্দটাই শুনতে পারছে তারা। হঠাৎ নীরবতা ভেঙে ছেলেটি বলে উঠল, আমি তো ভালোবাসি কেন তরু? তুমি তো জানো আমি ভালোবাসার কাঙাল। তোমার এই নিঃস্বার্থ ভালোবাসা ছেড়ে আমি চলে গিয়েও যে শান্তি পাবো না। হঠাৎ ছেলেটির এমন প্রশ্নে মেয়েটি থমকালো, ভরকালো, পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। চোখ বড় বড় করে ছেলেটির দিকে তাকালো। তারপর সবকিছু আগের মতোই নীরবতায় ছেয়ে গেল। বেশ কিছুক্ষণ পর মেয়েটি নীরবতা ভেঙে বলে উঠল, তোমাকে কতটা ভালোবাসি সেটা আমি নিজেও জানি না তিহান। তবে তোমাকে ছাড়া এই আমিটা সম্পূর্ণ অস্তিত্বহীন। মেয়েটির কথা শুনে ছেলেটির মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে আগের মতোই চুপচাপ হেঁটে যাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে উত্তরটা তার আগে থেকেই জানা। আবার নীরবতায় ভেসে উঠল চারিপাশ। হঠাৎ ঘন কালো মেঘে ছেয়ে গেল আকাশটা। চারিদিকে ঝড়ো ধমকা হাওয়ায় যেন আশেপাশের সব কিছু কেমন ধোঁয়াশা লাগছে। মেয়েটি হঠাৎ করে খেয়াল করলো তার পাশের ছেলেটি এই ঝড়ো হাওয়ার মাঝে মিশে যাচ্ছে। মেয়েটি চিৎকার করে উঠল, তিহান যেও না, আমাকে ছেড়ে যেও না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না তিহান। মেয়েটির চিৎকার শুনে পাশের রুম থেকে শাহেদা বেগম ছুটে আসে। শাহেদা বেগম এসে দেখে তরু তখনও তিহান তিহান বলে চিৎকার করছে। তিনি এসে জড়িয়ে ধরে মেয়েকে। বেশ কিছু সময় নিয়ে তরু শান্ত হয়। তরু মা আমার, তিহান আছে তো, খুব শীঘ্রই তোমার কাছে ফিরে আসবে। এখন ঘুমাও মা আমার। শাহেদা বেগমের কথা শুনে তরু চিৎকার করে বলতে থাকে, না, আমার তিহান নেই, তোমরা সবাই ওকে আমার থেকে কেড়ে নিয়েছো। আমার তিহান। এভাবে চিৎকার করে কান্না করতে থাকে তরু। হঠাৎ ওর পাশে তৌফিক, তরুর বড় ভাই, এসে দাঁড়ায়। আর তরু ধীরে ধীরে শান্ত হয়ে যায়। মিনিট পাঁচেকের মধ্যে ঘুমিয়েও পড়ে। শাহেদা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে তরুকে ঠিকঠাক করে শুয়ে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় দরজায় আদনান সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখে মুখে আঁচল গুজে কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে যায়। আদনান সাহেব কিছুক্ষণ হয়ে দাঁড়িয়ে থেকে ছাদের উদ্দেশ্যে পা বাড়ায়। তৌফিক তরুর পাশে বসে ওর হাতটা হাতের মুঠোয় নিয়ে নির্বিকার চোখে তরুর দিকে তাকিয়ে থাকে। চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল তার। আদনান সাহেব ছাদের কার্নিশ ঘেঁষে অন্ধকার আকাশের দিকে এক মনে চেয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই তার পাশে কারোর উপস্থিতি টের পায়, কিন্তু পাশ ফিরে দেখে না, কারণ আদনান সাহেব খুব ভালোভাবেই জানে এখানে এ সময় কে আসতে পারে। এভাবেই কিছুক্ষণ নীরবতায় কেটে যায়। হঠাৎ নীরবতা ভেঙে তৌফিক বলে ওঠে, এরকমটাই তো তুমি চেয়েছিলে বাবা, এখন খুশি তো তুমি? আদনান সাহেব কথাটা শুনে ছলছল চোখে তৌফিকের দিকে তাকায়, কিন্তু তৌফিক নির্বিকারভাবে আকাশের দিকে তাকিয়ে আছে। তৌফিক আবারও বলে, ওদের জীবনটা তো এমন না হলেও পারতো বাবা, তরু বেঁচে থেকেও মরে। আদনান সাহেব স্তব্ধ হয়ে কথাগুলো শুনল। তার চোখ দিয়েও দুই ফোঁটা অশ্রু ঝরে পড়ল। তার উপর তার এখন কিছুই বলার নেই। কোন মুখ দিয়ে বলবে সে? শুধু একটা কথাই বলল, আমি এমনটা কখনোই চাইনি তফু। কথাটা বলে আর এক সেকেন্ডও দাঁড়ালেন না, নিজে চলে গেলেন। আদনান সাহেব চলে যাওয়ার পর তৌফিক দীর্ঘশ্বাস ফেলে একটা সিগারেট ধরিয়ে মুখে দেয়। চারিদিকে শুনশান নীরবতা, কিন্তু এই নীরবতাটা বোধ হয় কারো সহ্য হলো না। প্রচণ্ড ঝংকার তুলে তৌফিকের মুঠোফোন বেজে ওঠে। তৌফিক খানিকটা বিরক্তই হয়, কিন্তু যখন ফোনের স্ক্রিনে তাকায় তখন আরও বিরক্তিতে চোখ মুখ কুচকে ফোনটা কেটে দেয়। ফোনটা কেটে দেওয়ার সাথে সাথে আবারও ঝংকার তুলে বেজে ওঠে। বেচারা এবার অনেক বেশি বিরক্ত হয়ে ফোনটাই বন্ধ করে দেয়। এটা নতুন কিছু না ওর জন্য, বিগত 6 মাস ধরেই হয়ে আসছে এমন। কত নাম্বার যে ব্লক করেছে তৌফিক তার ঠিক নেই, কিন্তু দিন শেষে সেই নতুন কোনো নাম্বার থেকে ঠিকই কল দিবে ওকে। তাই এখন আর ব্লক করে না নাম্বার, কিন্তু ফোনটাও রিসিভ করে না কখনো। তৌফিকের এমন
ছ্যাঁচড়া মেয়ে মানুষ একদমই পছন্দ না। কেমন সবসময় ওর পেছনেই পড়ে থাকে মেয়েটা। যেই মেয়ের নিজের আত্মসম্মান নেই, সে মেয়ে কখনোই তৌফিকের বউ হওয়ার যোগ্যতা রাখে না। সকাল 8টার দিকে তরুর ঘুম ভেঙে যায়। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। তরু মাথাটা ধরে উঠে বসে। আজ প্রায় 1 মাস ঘরবন্দি মেয়েটা। বাইরে যেতে ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, খেতে ভালো লাগে না, আর ঘুমাতে তো একদমই মন চায় না। 2 চোখের পাতা এক হলেই দুঃস্বপ্নগুলো হানা দেয়, মস্তিষ্ক একদম অচল করে দেয়। এই জীবনটার প্রতি বৃতৃষ্ণা ধরে গেছে একদম। মনের মৃত্যু তো সে 1 মাস আগেই হয়ে গেছে, এখন শুধু দেহের মৃত্যুর আশঙ্কা। কিন্তু এই অপেক্ষা যেন শেষই হচ্ছে না তরু। আল্লাহ মানুষের মনের আর দেহের মৃত্যু একসাথে কেন দেয় না? তাহলে অন্তত পক্ষে এই অর্ধ মৃত মানুষগুলোকে এভাবে প্রতিনিয়ত মিথ্যা ভালো থাকার অভিনয়টা করতে হতো না। অনেকেই এই মিথ্যা অভিনয়ে ব্যর্থ হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে জীবনে, কিন্তু তরু এমন কিছুই করবে না। তরু অনেক শক্ত, তাই সে ভেবেছে আর এভাবে নিজেকে ঘরবন্দি করে রাখবে না। কোনো স্বার্থপরদের জন্য আর নিজেকে এভাবে কষ্ট দেওয়ার প্রশ্নই আসে না। ওকে কষ্ট দিয়ে সবাই তো ভালো আছে, তাহলে ও কেন ভালো থাকতে পারবে না? তরুও নিজেকে আরেকটা সুযোগ দেবে। কথাগুলো ভেবেই তরু ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। একবার ভার্সিটিতে জন্য রেডি হয়ে বের হলো ঘর থেকে। ঘড়িতে তখন 8:55। দীর্ঘ 1 মাস পর সকালে নাস্তার টেবিলে তরুকে দেখে সবাই যেন ভূত দেখার মতো চমকে উঠল। তবে খুব খুশিও হয়েছে সবাই। আদনান সাহেবের বুকের মধ্যে হু হু করে ওঠে নিজের মেয়েকে এই অবস্থায় দেখে। এই 1 মাসে কি অবস্থা বানিয়েছে মেয়েটা নিজের। চোখ দুটো একদম বসে গেছে, চোখের নিচে দীর্ঘকালের আবরণ পড়ে গেছে, গায়ের উজ্জ্বল শ্যামবর্ণ যেন কেমন ফ্যাকাশে হয়ে গেছে। তরু সেই টেবিলে বসে পড়ল আর সকালের নাস্তা দিতে বলে। শাহেদা বেগম তাড়াতাড়ি করে তরুকে নাস্তা দিল। উনি এক্ষুনি তরুর ঘরেই যাচ্ছিলেন তরুকে খাওয়াতে। কোথাও যাবি নাকি? তৌফিকের কথাটা শুনে তরু তৌফিকের দিকে তাকিয়েই উত্তর দেয়, ভার্সিটিতে যাব, সামনে পরীক্ষা, নোটস কালেক্ট করতে হবে সবার থেকে। তরুর কথা শুনে সবাই বেশ খুশি হলো। তরুর এখন বাইরে যাওয়া উচিত, নিজেকে ঠিক রাখার জন্য হলেও ওকে মানুষের মাঝে থাকা দরকার। তাহলে তফুর সাথে যাও তরুমা, তফু হসপিটালে যাবে এখন। তরুর দিকে তাকিয়ে বললেন শাহেদা বেগম। তরুর সাথে সাথেই না করে দেয়। আমি রিক্সা নিয়ে চলে যাব, আপনাদের এত টেনশন করতে হবে না আমাকে নিয়ে। আর তাছাড়া তফু ভাইয়ের হসপিটাল আমার কলেজের উল্টো দিকে, হুদাই এত কষ্ট করার দরকার নেই। কথাগুলো একদমে বলেই ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তরু বের হয়ে যাওয়ার পর একটা দীর্ঘশ্বাস ফেললেন শাহেদা বেগম। তরু বাসা থেকে বেরিয়েই দেখে রিক্সা দাঁড়িয়ে আছে। তরু রিক্সাতে উঠে পড়ল। এই রিক্সাওয়ালা চাচা ওর পরিচিত। ভার্সিটিতে বেশিরভাগ সময় ওনার রিক্সাতেই যাওয়া হতো তরুর। তরুকে দেখে রিক্সাওয়ালা চাচা বললেন, এতদিন কোথায় ছিলেন আম্মা? আপনাকে দেখেও অসুস্থ মনে হচ্ছে। আমি একটু অসুস্থ ছিলাম চাচা। কথাটা বলে চুপ হয়ে গেল তরু। ওদের বাসা থেকে 5 মিনিটের মাথায় একটা মোড় আছে। ওই মোড়ে আসতেই ওর বুকের মধ্যে কেমন চিনচিন ব্যথা অনুভব হলো। ও বুকের বাম পাশে হাত দিয়ে চোখ বুজে রিক্সার হ্যান্ডেলে মাথা ঠেকিয়ে অতীতে ডুব দিল। তখন শ্রাবণ মাস চলছে। তরু সবে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে। নতুন নতুন ফ্রেন্ডস, আড্ডা, মজা মাস্তি নিয়েই বিন্দাসে দিন কাটাচ্ছে। রেস্টুরেন্টে বসে সবার সাথে আড্ডা দিতে দিতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে তোর বুঝতেই পারিনি। হাত ঘড়িতে সময় দেখে সবার থেকে বিদায় নিয়ে তাড়াতাড়ি বের হয়ে পড়লো বাসার উদ্দেশ্যে। আজ নিশ্চিত মায়ের হাতে বকা শুনতে হবে। একটা রিক্সা নিয়ে উঠে পড়লো বাসার উদ্দেশ্যে। কপাল খারাপ থাকলে যা হয়, বলে না অভাগী যেদিকে যায় সেদিকেই নদী শুকিয়ে যায়। তরুর হয়েছে সেই অবস্থা। এখনই রিক্সাটা নষ্ট হতে হলো। ভাগ্যিস বাসার নিকটে এসেই নষ্ট হয়েছে রিক্সাটা। এখান থেকে মিনিট 7 হাঁটলেই তরুর বাসা। তাই তরু তাড়াতাড়ি করে ভাড়া মিটিয়ে সামনে হাঁটা দৌড়ো। এমনিতেই আকাশের অবস্থা ভালো না, এক্ষুনি মনে হয় ঝড় উঠবে। খুব দ্রুত পা চালালো, কিন্তু মোড়ের ওপর আসতেই চমকে দাঁড়িয়ে পড়লো তরু।
ওর থেকে 4-5 হাত দূরে ওর দিকে পিছন ফিরে একটা ছেলে আরেকটা ছেলেকে সেই পিটানো পিটাচ্ছে। এভাবে আর কয়েক মিনিট পিটালে নির্ঘাত ছেলেটা মারা যাবে, কিন্তু তরুর সাহস হচ্ছে না ছেলেটাকে যে থামানোর। হঠাৎ ওখানে আরও দুটো ছেলে আসে, আহান আর অর্ণব। ওরা এসেই ছেলেটাকে থামায়। এবার ছেলেটা নিজের টি শার্ট ঠিক করতে করতে সামনের দিকে তাকায়। ছেলেটাকে দেখে তরুর বুকের মধ্যে ধুপ করে ওঠে। আর এটা তো ওদের ডিপার্টমেন্টের সিনিয়র ভাই, আর ওর ক্রাশ তিহান এহসান। সুদর্শন, একরক্ষা, রাগী, জেদি, মুডি আর বড়লোক বাপের একমাত্র বিগড়ে যাওয়া ছেলে। এবার ছাত্র রাজনীতিতেও নাকি যুক্ত আছে, এগুলোই শুনেছে ও, আর 2-1 বার নিজের চোখে দেখেছে। ওই দেখাতেই ক্রাশ খেয়ে বসে আছে। এবার তো একটু থাম তিহান, অনেক তো করলি, প্রতিদিন কোনো না কোনো ঝামেলাতে জড়াবি, আর তোর বাবার এগুলো সামলাতে সামলাতে জীবন শেষ। মানুষটার দিকে একবার তাকাস তুই। এবার এইসব বাদ দিয়ে নিজেদের বিজনেসটাতে হাত দে ভাই। একদমই কথাগুলো বলে থামলো অর্ণব। এদিকে তিহান এখনো নির্বিকার, সিগারেট ধরিয়ে ধোয়া ছাড়তে ব্যস্ত তিনি। আরে ভাই, ছেলেটাকে এক্ষুনি হাসপাতাল নিতে হবে, না হলে এখানে ওর জীবন শেষ। কথাগুলো বলে তিহানের দিকে তাকালো আহান। তিহান পকেট থেকে কয়েকটা 1000 টাকার নোট বই করে অর্ণবের হাতে ধরিয়ে দিয়ে বলল, আমার কেউ নেই, আর একে হসপিটালে অ্যাডমিট করা যা। আহান আর অর্ণব কথা বাড়ালো না, তাড়াতাড়ি করে ছেলেটাকে ধরে ওদের গাড়িতে করে নিয়ে চলে গেল ওরা। আর তরুকে খেয়াল করেনি কেউ। এতক্ষণ সব নীরব চোখে দর্শন করছিল তরু। এবার তিহান ঘাড় ফিরিয়ে তরুর দিকে তাকালো। তরুকে এক ভাগে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে মুচকি এসে গম্ভীর কণ্ঠে বলল, এভাবে কি দেখছো মেয়ে, চুমুটুমু খাবে নাকি? ভাবনার মাঝেই হঠাৎ তিহানের গম্ভীর কণ্ঠে এমন কথা শুনে মেয়েটা ভরকালো, চমকালো, স্তব্ধ হয়ে গেল। চোখ বড় বড় করে তিহানের দিকে তাকালো। তিহান মুখ গম্ভীর করে তরুর চোখে চোখ রেখে তাকালো। সাথে সাথে তরু লজ্জায় মাথা চোখ নামিয়ে নিল। ছি, এতক্ষণ এইভাবে তাকিয়েছিল ও। তিহান ভাই না জানি কি ভাবলো ওকে। তবে তরু বেশিক্ষণ ওই ধূসর মনির চোখের দিকে তাকাতে পারে না। কিছু তো আছেই ওই চোখে, না হলে মাদকের মতো কেন টানে ওই দুইটা চোখ। তরু লজ্জায় মাথা নামিয়ে কোনো কথা না বলে চলে যাওয়ার জন্য সামনে আগায়। কয়েক কদম এগোতেই তিহানের কণ্ঠস্বর ভেসে আসে, খুলনার রাস্তাঘাট ভালো না, একা মেয়ের এভাবে চলাফেরা করা উচিত না, বুঝলে মেয়ে? এখন থেকে সন্ধ্যার আগে বাসে ফিরবে। বেশ ধমকের সাথে বলে তিহান। আর অমনি তরুর মেজাজ বিগড়ে যায়। ভালো জ্ঞান দিচ্ছে, ভালো কথা ভালোভাবে বলা যায় না, এভাবে বলার কি আছে? আশ্চর্য। বেশ তেলে বেগুনে জোরের আগে কিছুক্ষণ আগের লাজ লজ্জা ভুলে ধুমধাম পা ফেলে তিহানের সামনে এসে কোমরে 2 হাত দিয়ে দাঁড়িয়ে বলতে থাকে, আপনি কি সবসময় এমন গোমরামুখ ভালোভাবে কথা বলতে জানেন না? আর আপনি আমার কে হন যে আপনার কথা শুনতে হবে আমাকে? তিহান কিছু না বলে এক দৃষ্টিতে তরুর মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর তাকে চলে যাওয়ার জন্য ইশারা করে। এতে তরুর মেজাজ আরও বেশি বিগড়ে যায়। কিন্তু বাসায় দেরি হয়ে যাচ্ছে বলে ধূপধাপ পা ফেলে সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু বুকের ভেতর এখনও ধুকপুক করেই যাচ্ছে। এবার বেশ শান্ত স্বরে তিহান বলে ওঠে, আমার সাথে নিজেকে জড়িও না মেয়ে, ক্ষত বিক্ষত হয়ে যাবে, বাঁচার রাস্তা পাবে না, আর আমার সামনে কখনো এসো না। কথাটা তরুর কর্ণগোচর হতেই আপনা আপনি ওর পা জোড়া থেমে যায়। তরু পিছন ঘুরতেই তিহান ওর বিপরীত দিকে হাঁটা ধরে। ভুল ভাল ভালোবাসি কান্নায় আছে কাছে ঘৃণা হয়ে চলে যায় থাকি না। গান গাইতে গাইতেই তরুর চোখের সামনে থেকে দৃষ্টি সীমানার বাইরে চলে যায় তিহান। তরু তখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। হঠাৎ আকাশ ফেটে বৃষ্টি নামে ধরণীর বুকে। তরু সজ্ঞানে আসে। তারপর বাড়ির উদ্দেশ্যে দৌড় লাগায়, কিন্তু পিছু ফিরতে ভোলে না। তবে না, মানুষটাকে আর দেখা যায় না। হঠাৎ রিক্সা চালকের কথায় তরু অতীত থেকে বের হয়ে আসে। আম্মা, আপনার ভার্সিটির সামনে আইয়া পড়ছি। তরু একটা দীর্ঘশ্বাস ফেলে রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে নিজের ক্যাম্পাসের উদ্দেশ্যে হাঁটা ধরে। তৌফিক রোগী দেখছেন সকাল থেকেই। দীর্ঘক্ষণ পর একজনের অপেক্ষার অবসান হয়। কে বলেছে কারো জন্য অপেক্ষা করা কষ্টের? কোথায়? তার কাছে তো
অপেক্ষার সময়টুকু খুব মিষ্টি লাগছে। এক আকাশ সমান প্রশান্তি লাগছে তার। আর মাত্র কিছুক্ষণ পর সে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখটা দর্শন করতে চলেছে, যে মুখটা দেখা মাত্রই তার হৃদয় প্রশান্তিতে ভরে যায়। অবশেষে তার ডাক পড়ল তৌফিকের রুমে। তৌফিক কিছু একটা লিখছে নিচের দিকে তাকিয়ে হাত বাড়ি রিপোর্টটা চাইল। আমি তো কোনো রিপোর্ট আনিনি ডাক্তার সাহেব। আমার সমস্যা তো আমার বুকে, খুব যন্ত্রণা হয় বুকে। এই সমস্যা ঠিক করার জন্য কোনো মেডিসিন দরকার নেই ডাক্তার সাহেব। আপনি আমার হলেই আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাব। খুব পরিচিত একটা কণ্ঠস্বর কথাটা কর্ণগোচর হতেই তৌফিক চমকে চোখ বড় বড় করে সামনে তাকায়। সামনের মানুষটাকে দেখে চোখ মুখে বিস্ময় নিয়ে বলে ওঠে, তুমি এখানে? ভাদ্র মাসে অতিরিক্ত গরমে খুলনা শহরের মানুষের অবস্থা খুবই শোচনীয়। সূর্যটা ঠিক মাথার ওপর দাঁড়িয়ে জানিয়ে দিচ্ছে দুপুর হতে চলল। এমন কাঠফাটা রোদের ভ্যাপসা গরমে প্রায় ৪৫ মিনিট ধরে একটা গাছের নিচে বসে আছে তরু। কিছুই ভালো লাগছে না ওর। ভেবেছিল ক্যাম্পাসে এসে সবার সাথে কথা বললে ভালো লাগবে হয়তো, কিন্তু না, কিছুতেই ও মন বসাতে পারছে না। জীবনটা ওর কেমন এলোমেলো লাগছে। যাদের সাথে আড্ডা না দিলে ওর দিন যেত না, আজ তাদের কথা কেমন বিরক্ত লাগছে। সবসময় শুধু একা থাকতে মন চাচ্ছে। তরু বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো, অজানা গন্তব্যের উদ্দেশ্যে পা বাড়ালো। শীতাতপ নিয়ন্ত্রিত একটা রুমের মধ্যে বসেও দরদরিয়ে ঘেমে চলেছে আদনান সাহেব। তার সামনে ইজি চেয়ারে বসে আছেন তাদের এলাকার এমপি সাইদ আহসান। নির্বিকারভাবে আদনান সাহেবের দিকে তাকিয়ে আছেন তিনি। এতেই আদনান সাহেবের অবস্থা শোচনীয়। অনেক রয়ে শয়ে নিজেকে সামলিয়ে আদনান সাহেব সাইদ আহসানের উদ্দেশ্যে বলেন, এখানে কি প্রয়োজনে এসেছেন এমপি সাহেব? আপনার কথা মতো আমি সব করেছি। আপনার জন্য আজ আমার একমাত্র আদরের মেয়ের সাথে আমার এক আকাশ সমান দূরত্ব। এখন আমার মেয়েটার চোখে আমার জন্য ঘৃণা ছাড়া আর কিছুই দেখি না আমি। কোনো দোষ না করেও দোষী আমি। এক বাড়িতে থেকেও আমার পরিবারের সাথে আমার দূরত্ব ক্রমশই বেড়ে চলছে। আপনার কি নিজের ছেলের জন্য একটুও কষ্ট হয় না? জন্মদাতা পিতা এতটা নিকৃষ্ট নির্দয় কিভাবে হতে পারে? এতক্ষণ সবকিছুই নীরবভাবে শুনলেন সাইদ হাসান। কথাগুলো শুনে তার মুখটা তুলনামূলক বেশি গম্ভীর হয়ে উঠল। বেশ গম্ভীর কণ্ঠে রহস্যময় হাসি দিয়ে তিনি বললেন, ও আর ওর মা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তবে ওর এতটা করুণ পরিণতি আমি কখনোই চাইনি। ও আমার দাবার গুটি ছিল। যাই হোক, আপনার কাছে যেই জন্য আমার আশা সেইটা বলি। আমাদের মাঝের কথা কখনো ভুলেও আপনি পরিবারের সাথে শেয়ার করার মতো ভুল করবেন না। তাহলে এর পরিণতি কি হতে পারে সেটা নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না? এমনিতেও শালা আহান আর অর্ণব কুকুরের মতো খেপেছে। এগুলো আমার রাজনৈতিক কেরিয়ার নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু এত সহজে তো আমি আমার এত কষ্ট করে গড়ে তোলা কেরিয়ার নষ্ট হতে দিব না। প্রয়োজন পড়লে জানোয়ার দুটোর অবস্থাও আপনার প্রাণপ্রিয় মেয়ের জামাইয়ের মতো করব। এখন আসি বিয়ে সাহেব, আবার দেখা হবে। কথাগুলো বললেই হাসতে হাসতে উঠে দাঁড়ালেন সাইদ হাসান। আপনার সাথে আর কখনো আমার দেখা না হোক, খুব শীঘ্রই আপনার এই নোংরা খেলার সমাপ্তি ঘটবে, সেই অপেক্ষায় রইলাম। কথাগুলো বলে মুচকি হাসলেন আদনান সাহেব। সেটা সময় হলেই দেখা যাবে। আগে নিজের সব কিছু সামলে তো রাখুন। কথাটা বলে হাসতে হাসতে চলে গেলেন সাইদ হাসান। তুমি এখানে কি করছো? তুমি খুব ভালোভাবেই জানো আমার পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ সম্পূর্ণ আলাদা। আর এখানে আসার সাহস কি করে পাও তুমি? কথাগুলো বেশ চড়া গলায় বলেই তিশার দিকে তাকালো তৌফিক। তিশার সেদিকে কোনো হেলদোলি নেই। সে তার শখের পুরুষকে দেখতে ব্যস্ত। এবার তৌফিকের মেজাজ যেন সপ্ত আসমান ছিল। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে বেশ চিল্লিয়েই বলল, এই মেয়ে, কথা কানে যায় না তোমার? এত নির্লজ্জ একটা মেয়ে কিভাবে হতে পারে? তোমার বাবা মা কোনো শিক্ষা দেয়নি তোমায়? তুমি জানো আমি মেন্টালি ঠিক নেই, তবুও তোমার শেষরামোর শেষ নেই। আর কখনো যদি আমার সামনে দেখেছি তোমাকে অথবা আমাকে ফোন করতে দেখেছি, তাহলে তখন তোমার সাথে যেটা ঘটবে তুমি সহ্য করতে পারবে না। নাও গেট লস্ট। তৌফিকের ব্যবহার আর ওর মুখে এমন কথা শুনে তিশা পুরো স্তব্ধ হয়ে গেল। এই 6 মাসের পরিচয়
তৌফিককে এতটা রুড হতে ও কখনো দেখেনি। তবে কি ও বেশি বিরক্ত করে ফেলেছে মানুষটাকে? কিন্তু ও নিজেই বা কী করবে? এই মানুষটাকে ছাড়া ওর যে চলে না, আর না কখনো চলবে। তবে ওর বাবা মার শিক্ষার দিককে আঙুল তোলায় বেশ রয়ে শয়ে ভাঙা গলায় কিছু কথা বলল। আমার বাবা মার দেওয়া শিক্ষা আছে ডাক্তার সাহেব, তাই তো আপনার দেওয়া সব অপমান কটু কথা হাসি মুখে মেনে নিই। এখানে আমার বাবা মায়ের কোনো দোষ নেই ডাক্তার সাহেব, সব দোষ আমার। আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসা, আপনাকে আমার অভ্যাসে পরিণত করা, এগুলো আমার ভুল ছিল। জানেন তো ডাক্তার সাহেব, মানুষ থাকতে মূল্য দেয় না, কিন্তু যখন থাকে না তখন ঠিকই তার শূন্যতা অনুভব করে। আর কিছু বলতে পারল না তিশা, কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে যায়। তিশা চলে যাওয়ার পর তৌফিকের খানিকটা খারাপ লাগে। এভাবে বাবা মা তুলে কথা না বললেও পারত, কিন্তু আসলে ও নিজেই বা কী করবে? পরিবারের ভাঙন, বোনের করুণ অবস্থা সব মিলিয়ে ও নিজেই খুব ডিপ্রেসড। তাই না চাইতেও খারাপ ব্যবহারটা করা হয়ে গেছে। মেয়েটা নিশ্চয়ই আবারও কল করবে ওকে, তখন না হয় একবার ক্ষমা চেয়ে নিবেও। তরু প্রায় 1 ঘন্টা হেঁটে একটা কবরস্থানের সামনে দাঁড়ায়। ওর চোখ গিয়ে থামে 1 মাস আগে হওয়া সদ্য নতুন কবরটার উপর, যার বাম পাশে আরেকটা কবরের জন্য জায়গা ফাঁকা রাখা আছে। মানুষটার আশেপাশে থাকলেও যেন বুকটা শান্তিতে ভরে যায়। এত শান্তি আর কোথাও পায় না তরু। ও ভেবে রেখেছে ভবিষ্যতে এখানেই আশেপাশের কোনো একটা বিল্ডিংয়ে বাসা ভাড়া নিয়ে থাকবেও, তাহলে বাকিটা জীবন ও শান্তিতে কাটাতে পারবে। তবে ওর কাঁধে একটা দায়িত্ব আছে, নিজ হাতে একজনকে তার প্রাপ্য শাস্তি দিতে হবে। এই নিকৃষ্ট কীটগুলোর এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। খুব ভয়ঙ্কর কঠিন মৃত্যু দিবে ওই অমানুষটাকে। এটাকে হয়তো ওর ভবিষ্যতের স্বপ্নটা পূরণ হবে, তাতে কি? তবুও ওই বাম পাশে ফাঁকা জায়গাটাতে ভালোবাসার মানুষটার পাশে শুয়ে তো থাকতে পারবে। এমনিতেও এই বিষাক্ত জীবন থেকে নিজের মুক্তি চাই। তুমি মানেই আমার এক বুক ভরা দীর্ঘশ্বাস। সৃষ্টিকর্তা এমনটা কেন করলো? এই বুক ভরা শূন্যতা যে পূর্ণ হবার না, আমার দেহ মন দুইটাই যে ক্ষত বিক্ষত। কথাটা বলেই তরু চিৎকার করে কান্না করতে থাকে। অতীত নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের ঝোঁক একটু বেশি। আমরা মানুষগুলো স্বভাবতই এমন, আমাদের যেটা নিষেধ করা হয় আমরা সেটার প্রতি বেশি আকর্ষণ অনুভব করি। তরুর ক্ষেত্রেও সেটাই হয়েছে। মেয়েটা সারা রাত ঘুমাতে পারেনি। চোখের সামনে সন্ধ্যাবেলায় ঘটে যাওয়া ঘটনাগুলো ভেসে চলেছে শুধু। তরু ভেবে পায় না ওর সাথে হচ্ছেটা কি। আশ্চর্য ব্যাপার কি আছে ওই মানুষটার মধ্যে যে একবার সামনাসামনি কথা বলাতেই ওর রাতের ঘুম হারাম হয়ে গেল? নাকি সত্যি ওই মানুষটাকে একটু বেশি পছন্দ করে ফেলেছে? তবে বেশি পাকনি তরু ভেবে নিয়েছে এখন থেকে বেশি বেশি করে তিহানের সামনে যাবে। যেই ভাবা সেই কাজ। সেদিন থেকে ও আরো বেশি বেশি করে তিহানের সামনে যায়। কিন্তু বোকা তরু বুঝতেই পারে না ও এভাবেই তিহানের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছে। আর তিহান সবসময় নির্বিকার থাকে, অলওয়েজ ডোন্ট কেয়ার মুড নিয়ে থাকে। তরুকে যেন দেখেও দেখে না। তবে তরু খেয়াল করেছে ওকে ক্যাম্পাসে রাস্তায় যে ছেলেগুলো টিচ করে তার কিছুদিন পর তাদেরকে বিধ্বস্ত অবস্থায় দেখা যায়। কারোর হাত ভাঙা, কারোর তো মুখের স্ট্রাকচারই চেঞ্জ হয়ে যায়। তরু সব কিছুর পেছনেই কেমন একটা রহস্যের গন্ধ পায়। একদিন ওর লাস্ট ক্লাস শেষ করে মাত্রই বের হয়েছে, হঠাৎ কোথা থেকে অর্ণব ছুটে আসে। ভাবি, তিহানকে থামান, এবার সত্যি খুব বড় কোনো ঝামেলায় ফেসে যাবে ও। আপনি ছাড়া ও কারো কথা শুনবে না। তরুর হঠাৎ কি হয় কে জানে। তিহানের নাম শুনে আর 1 সেকেন্ডও দেরি না করে মাঠের দিকে দৌড় লাগায়। অর্ণব যে ওকে ভাবি সম্বোধন করেছে ওর সেদিকে খেয়ালই নেই। অন্য সময় হলে বেচারি লজ্জায় লাল নীল হয়ে যেত। তরু যেয়ে দেখে তিহান একটা ছেলেকে হকি স্টিক দিয়ে পিটাচ্ছে। ছেলেটা আর কেউ না, সাগর, যে আজ সকালে খুব বাজে ভাষায় গালিয়েছে তরুকে তরুর বাবা মা তুলে। এক পর্যায়ে তরুর হাত ধরে টানাটানি শুরু করে। ভাগ্যিস সেই সময় আহান আর অর্ণব ভাইয়া এসেছিল, আর এই জন্যই আজ সারাটা দিনই তরু কেঁদেছে। ক্লাসেও মন দিতে পারেনি। তরু ভাবনা থেকে বের হয়ে ছেলেটার দিকে খেয়াল করলো। ছেলেটা রক্তাক্ত হয়ে গেছে, তবু তিহানের থামার নাম নেই।
তরু দৌড়ে যেয়ে তিহানকে পেছন থেকে জড়িয়ে ধরে। সাথে সাথে তিহান শান্ত হয়ে যায়। মিনিট দুয়েক কাটার পরে বেশ গম্ভীর কণ্ঠে তিহান বলে, তুমি এখানে কেন? নিচে ক্লাসে যাও, আর ক্লাস না থাকলে লাইব্রেরিতে যাও। আমি আসছি, গো ফাস্ট। তরু তিহানকে ছাড়ে না, এক পা নড়েও না। কিছুক্ষণ রয়ে শয়ে আস্তে আস্তে বলে, আপনি থাকুন প্লিজ, ছেলেটা মারা যাবে। আমি চাই না আপনি কোনো ঝামেলায় জড়ান। আমাদের এখনো একসাথে অনেক পথ চলা বাকি। তরুর বলা শেষ কথাটা শুনে তিহান চমকে ওঠে, কিন্তু মুখের ভাবভঙ্গি দেখে সেটা বোঝার উপায় নেই। সেদিন তিহান মাঠ ভরা মানুষের মাঝে চিল্লিয়ে বলেছিল, শি ইজ অনলি মাইন, ডোন্ট ডিয়ার টু টাচ হার, শি ইজ মাই ওয়ামেন। কেউ ওর দিকে চোখ তুলে তাকালে তার চোখ আমি তুলে কুকুরকে দিয়ে খাবো। মাইন্ডেড। বর্তমান। তরু চোখ খুলে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে, আর হাতে ক্যানালো পরানো স্যালাইন চলছে। পাশেই তৌফিক, শাহেদা বেগম, আদনান সাহেব বসে আছে। তখন তরু চিৎকার করে কান্না করতে করতে ওখানেই সেন্সলেস হয়ে যায়। এদিকে সন্ধ্যা হয়ে যাওয়ায় তরু বাসায় না ফেরায় শাহেদা বেগমের ফোন না ধরায় শাহেদা বেগম কাঁদতে কাঁদতে তৌফিককে জানায় সবটা। সাথে সাথে তৌফিক ওর লোকেশন ট্র্যাক করে ওখানে পৌঁছে যেয়ে দেখে তরু সেন্সলেস হয়ে পড়ে আছে। তারপর ওকে নিয়ে এসে হসপিটালে অ্যাডমিট করা হয়। পুরো একদিন পর তরুর জ্ঞান ফিরে। এখনও ঠিক সন্ধ্যা। তরু ওর বাবাকে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে দুই চোখ বন্ধ করে নেয়। তারপর আস্তে করে বলে, আমি এখানে কারোর উপস্থিতি চাই না, একা থাকতে চাই আমি। আমাকে একা ছেড়ে দাও তোমরা। অতীত। সময় বহমান, সে তার নিজের গতিতে চলে। কারোর সাধ্য নেই সময়কে থামানোর। সময় খুবই মূল্যবান। এক সেকেন্ডের ব্যবধানে কত কিছু পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখে। কারোর জীবন ভেঙে দেয় তো আবার কারোর জীবন গড়ে দেয়। এভাবেই দুটো মাস পেরিয়ে গেছে তরু তিহানের জীবন থেকে। ভালোবাসা খুনসুটির মধ্য দিয়ে ওদের সম্পর্কটাও অনেকখানি এগিয়েছে। জায়গাটা নিস্তব্ধ। থেকে থেকে কিছু পাখির ডাক শোনা যাচ্ছে। চারিপাশে বড় বড় গাছপালায় ঘেরা। ঠান্ডা ফিরফিরে বাতাসে তরুর দেহ ও মন দুইটাই জুড়িয়ে যাচ্ছে। সামনে থেকে পানির কলকল ধ্বনি আসছে। পানির এই কলকল ধ্বনিটা তরুর খুব ভালো লাগে। কেমন একটা অন্যরকম অনুভূতি অনুভব করে ও। জায়গাটা ওর বাসা থেকে বেশ কিছুটা দূরেই, কিন্তু যখন তরুর খুব খারাপ লাগে তখন মন ভালো করতে এই লেকের কাছ জায়গাটাতেই চলে আসে। এই জায়গাটা তিহানেরও খুব পছন্দের। সর্বপ্রথম তিহানই তরুকে এখানে নিয়ে এসেছিল। এরপর বেশ অনেকবার এসেছে ওর সাথে তরু। কত শত স্মৃতি ওদের এই জায়গাটাতে। আজকে তরুর মন বিষণ্ণতায় ভরা, কোনো কিছুই ভালো লাগছে না। আজ প্রায় এক সপ্তাহ তিহানের সাথে তরু দেখা হয়নি, আর না হয়েছে ঠিক মতো কথা। ঢাকাতে গেছেন তিনি। তিহান ওর ইলেকশনে নিয়ে খুব ব্যস্ত সময় পার করছে। তরু ফোন দিলে কোনো মতে হু হা বলে কেটে দেয়। তরুর মনে অজানা ভয় জেঁকে ধরেছে। আজ থেকে প্রায় 15 দিন আগে তিহানের কথা তরু বাসায় বলেছিল, কিন্তু আদনান সাহেব সাথে সাথেই না করে দিয়েছে। রাজনীতি করে এমন ছেলের হাতে তিনি মেয়ে বিয়ে দিবেন না। ওদের নাকি চরিত্রের ঠিক থাকে না। তরু অনেক বুঝিয়েছে বাবাকে তিহান অমন ছেলে না, কিন্তু ফলাফল শূন্য। শেষমেশ তরুর ভালোবাসার দিকেও আঙুল তুলেছে আদনান সাহেব। এইসব নাকি আবেগ। সুন্দর ছেলে দেখে মেয়ে দেখলে এমনটা সবারই হয়। কিছুদিন পর আবেগ কেটে গেলে নাকি তখন আর ভালো লাগে না কাউকে। তরু তখন রাগে জেদে ঘৃণায় ধূপধাপ পা ফেলে নিজের ঘরে যেয়ে দরজা বন্ধ করে বসে থাকে। তৌফিক আর শাহেদা বেগম নির্বিকার ছিলেন পুরোটা সময়, কারণ আদনান সাহেবের কথার উপর তাদের কারোর কথা বলার অধিকার নেই। এই ঘটনার সবকিছু তিহানকে জানালে তিহান বলে ও রাজনীতি ছাড়তে পারবে না, তবে ওকে একটু সময় দিতে ও তরুকে সবার মতো নিয়েই নিজের করে নেবে। তিহানের কথা শুনে তরু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তিহান যখন বলেছে তখন তরুকে নিজের করবেই, কিন্তু কে জানতো তরুর ঘাটতেরা বাপ ওর জন্য ছেলে ঠিক করে ফেলবে, তাও তরুকে না জানিয়ে। আজ সকালে শাহেদা বেগম নাস্তার টেবিলে তরুকে জানায় কাল দুপুরে ওকে পাত্রপক্ষ দেখতে আসবে। তখন নাস্তার টেবিলে আবারও বেশ বড়সড় একটা ঝামেলা হয়। শাহেদা বেগম তৌফিক ও আদনান সাহেবকে বোঝায়, কিন্তু তিনি নিজের কথাতেই অনড়।
তখনই তরু বাসা থেকে বের হয়ে আসে। প্রায় 2 ঘন্টা ধরে লেকের পাশে বসে আছে মেয়েটা। এখন বেলা 11টা বেজে 15 মিনিট। তরু পাশ ব্যাগ থেকে ওর ফোনটা বের করে তিহানকে কল করার উদ্দেশ্যে। পরপর 3 বার কল করার পর ফোনটা রিসিভ হয়। হ্যালো তরুরানী, বলো কি হয়েছে? তিহান ঘুম ঝরানো কণ্ঠে বলে ওঠে। তিহানের এমন ঘুম ঝরানো কণ্ঠ শুনলেই তরুর নিজেকে কেমন এলোমেলো বেসামাল লাগে। তরু নিজেকে কন্ট্রোল করে বেশ গম্ভীর কণ্ঠেই বলে, কোথায় আছো তুমি? বাসায় আসবে কবে? তোমার কাজ কি আজও শেষ হয়নি তিহান? ঘুমের মধ্যে তরুর এমন গম্ভীর কণ্ঠ শুনতেই তিহানের 2 চোখ থেকে ঘুম ছুটে যায়। বেশ ছটফটিয়ে ওঠে তিহান। ওর তরুরানী ঠিক আছে তো? আমি বাসায়, গতকাল রাতে এসেছে। তুমি ঠিক আছে তো? বাসায় কোনো সমস্যা হচ্ছে কি? তোমার হিটলার পুলিশ বাবা আবার কোনো ঝামেলা করেছে? চুপ করে আছো কেন তরুরানী? স্পিক আপ ফাস্ট। একদমে কথাগুলো বলেই থামলো তিহান। নিজেকে নিয়ে তিহানের অস্থিরতা দেখে মুচকি হাসে তরু। হঠাৎ ওর মনটা প্রশান্তিতে ভরে যায়। তবে আগের নাই গম্ভীর কণ্ঠেই বলে, আজ দুপুরের সময়টা আমাকে দিতে পারবে তিহান? কোথায় আছো তুমি? লোকেশন বলো, আধা ঘন্টার মধ্যে আসছি আমি। তিহানের কণ্ঠে স্পষ্ট দুশ্চিন্তার আভাস। লেকের পাশে। উত্তরটা দিলেই ফোনটা কেটে দেয় তরু। 20 মিনিটের মাথায় হাই স্পিডে গাড়ি চালিয়ে তরুর কাছে পৌঁছায় তিহান। দৌড়ে হাঁপাতে হাঁপাতে এসে ধূপ করে তরুর পাশে বসে পড়ে। তরু তিহানের উপস্থিতি অনুভব করে কিন্তু চুপচাপ নির্বিকারভাবে আগের মতোই বসে থাকে। তরুকে পর্যবেক্ষণ করে তিহান বুঝতে পারে তার তরুরানীর অভিমান জমেছে মনে, আর কোনো কিছু নিয়ে বেশ চিন্তিত। 5 মিনিট পর তিহান নিজেকে শান্ত করে নরম কণ্ঠে তরুর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে। এবার গলা ছেড়ে কাশো তো তরু, কি কি সমস্যা হচ্ছে সব করে বলো আমাকে। তিহানের নরম কণ্ঠে এবার শক্ত মনের তরু হু হু করে কেঁদে ওঠে। হঠাৎ তরুর কান্নায় তিহান ভ্যাবাচাকা খেয়ে যায়। কি এমন বলল যে মেয়েটা এভাবে কেঁদে উঠল? ওর তরুরানী কি বেশি কষ্টে আছে? ও কি কাজের চাপে একটু বেশি অবহেলা করে ফেলেছে ওর তরুরানীকে? তরুর কান্নায় তিহান দিক বেদিক ভুলে শক্ত করে জড়িয়ে ধরে তরুকে। কপালে দীর্ঘ চুম্বন শেষ করে বেশ নরম কণ্ঠে বলে, কি হয়েছে তরু, এভাবে কাঁদছো কেন? আমাকে খুলে বলো সবটা। তুমি না বললে আমি জানবো কিভাবে? দেখি আমার দিকে তাকাও। তরু ফুপিয়েই যাচ্ছে। নিজেকে সামলে মিনিট 2 পর পুরো ঘটনাটা খুলে বলল। সবটা শুনে তিহান রাগে ফুঁসছে। ফর্সা কপালের শিরাগুলো ফুলে নীল হয়ে উঠেছে। কিছুক্ষণ নীরবতা কাটিয়ে তিহান বেশ গম্ভীর কণ্ঠে বলল, তোমার হিটলার পুলিশ বাবাকে এবার একটু শিক্ষা দেওয়া দরকার। কি বলো? আজ সন্ধ্যায় রেডি হয়ে থাকবে। তোমার বাসায় সবার সামনে আজ তোমাকে আমার নিজের বলে কবুল করব। দেখি তোমার হিটলার বাপ কি বাল ছেড়ে আমার। তিহানের কথাটা তরুর কর্ণগোচর হতেই তিহানের দিকে চোখ বড় বড় করে তাকায় তরু। কিছুটা বিস্ময় নিয়েই বলে, সত্যি তুমি আমাকে বিয়ে করবে? কেন মিথ্যে? মিথ্যে আবার বিয়ে করা যায় নাকি? তো তুমি বললে আমি তো মিথ্যে বিয়ে করতেও রাজি আছি, বিকজ আই ডিজার্ভ 4। কথাটা বলি হুহা করে জোরে হেসে ওঠে তিহান। এমন সিরিয়াস মোমেন্টে তিহানের ফাজলামো দেখে তরুর গা জ্বলে যায়। ধূপধাপ কিল বসিয়ে দেয় তিহানের বাহুতে। তারপর নিজেও হেসে ওঠে তিহানের সাথে। তরুকে হাসতে দেখে তিহান মনে মনে এক আকাশ পরিমাণ শান্তি অনুভব করে। মেয়েটাকে এভাবে হাসিতেই মানায়। এই হাসি দেখেই কবে যে নিজেকেই মেয়েটার কাছে সঁপে দিয়েছে সেটাও নিজেও জানে না। ও শুধু জানে তরুরানীকে ওর লাগবে। তরুরানীকে ছাড়া ওর 1 সেকেন্ডও চলবে না। তিহান এটাও জানে ওদের সম্পর্কের ভবিষ্যৎটা খুব করুণ হবে। কিন্তু মেয়েটাকে ওর মৃত্যুর আগ পর্যন্ত নিজের করে পাওয়ার লোভ ও সামলাতে পারেনি। তাই তো মেয়েটার ফুলের মতো জীবনে নিজের কাঁটাযুক্ত জীবনটা প্রবেশ করিয়েছে। তবেও যতদিন বেঁচে আছে ততদিন এক বিন্দু পরিমাণ আঘাতও পেতে দিবে না তরুকে। নিজের সবটুকু দিয়ে রক্ষা করবে ওকে। হঠাৎ তরুর কথায় তিহান নিজের ভাবনা থেকে বের হয়ে আসে। তিহান, তোমার বাবাকে নিয়ে আসো না আজ আমাদের বাসায়। তোমার বাবাকে নিয়ে বিয়ের প্রস্তাব দিলে আমার বাবা তোমাকে ফেরাবে না তিহান। আমি আমার পরিবারকেও খুব ভালোবাসি তিহান। ওদের ছাড়া কিভাবে থাকবো আমি? আমার কেউ নেই তরু, অনেক আগে সব মিথ্যে সম্পর্ক থেকে বের হয়ে এসেছে আমি। আর রাজনৈতিক জীবনে এখন তো তিনি আমার প্রতিদ্বন্দ্বী, প্রতিপক্ষ আমার। ভাবতে পারছো তুমি আমাদের সম্পর্ক কোথায় যেয়ে দাঁড়িয়েছে? এতদিন লোক দেখানো ভালোবাসতো আমাকে, কারণটা অন্য কোনো একদিন বলবো। আর এখন স্বার্থে আঘাত লাগছে,
তাই আসল চেহারা একটু একটু করে প্রকাশ করছে। কারোর জন্মদাতা বাবা কি এমন হতে পারে? আর কে বলেছে তোর পরিবারের বিরুদ্ধে যে তোমাকে বিয়ে করব? সবার সম্মতিতেই তোমাকে কবুল করব নিজের করে। তরু, আজ আমাদের বাসর রাত। আজ কিন্তু তোমার কোনো নাই শুনবো না আমি। তিহানের কথায় সূক্ষ্ম ইঙ্গিত টের পেতেই তরু লজ্জায় তিহানের বুকে মুখ লুকায়। এভাবে কিছুক্ষণ বসে থাকে ওরা। দুইজন দুপুরে একসাথে লাঞ্চ করে। তরুকে বিয়ের টুকটাক শপিং লাইক শাড়ি, কিছু কসমেটিক্স, হিলস এগুলো কিনে দিয়ে বিকালে তরুকে বাসায় নামিয়ে দিয়ে তিহান নিজের বাসায় চলে যায়। রাত 8:05। মাত্রই আদনান সাহেব বাসায় ফিরেছেন। ড্রয়িং রুমে সোফায় বসে পানি খাচ্ছেন। তার পাশেই শাহেদা বেগম বসে টুকটাক কথা বলছেন ওনার সাথে। তৌফিক নিজের রুমে বসে বসে ফেসবুক স্ক্রলিং করছে। শরীরটা ভালো না লাগায় আজ একটু তাড়াতাড়ি বাসায় এসেছে তৌফিক। তরু নিজের রুমে একদম রেডি হয়ে বসে আছে। ভিতরে ভিতরে প্রচুর নার্ভাসও, না জানি আজকে কি হতে চলেছে। দুইজনই ঘাটতেরা, যেমন তিহান তেমন বাবা। আল্লাহ রক্ষা করো। সন্ধ্যা থেকে আল্লাহ আল্লাহ করছে তরু। হঠাৎ কলিং বেলের শব্দে তরু নড়ে চেড়ে বসে। ওর জানা আছে এখন কে আসতে পারে। শাহেদা বেগম দরজা খুলে হতভম্ব। প্রায় 20 কেজি মিষ্টি আরও হরেক রকমের 10 কেজি ফলমূল মাছ নিয়ে দরজার সামনে তিহান, আহান, অর্ণব, তিহানের ড্রাইভার শিলন, কাজী আর অ্যাডভোকেট দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম সাসুমা, কেমন আছেন? আমি তিহান, তরু লিগেল স্বামী। চিনতে পেরেছেন আমাকে? তিহানের কথা শুনে শাহেদা বেগম অবাকের 7ম আসমানে পৌঁছায়। বলে কি এই ছেলে? সাসুমা, একমাত্র মেয়ের জামাইকে কি এভাবে বাইরে দাঁড় করিয়ে রাখবেন? আপনার মেয়ে শুনলে কিন্তু খুব কষ্ট পাবে। না না বাবা, ভেতরে এসো তোমরা। কথাটা বলে আদনান সাহেবের দিকে তাকান উনি। এতক্ষণ নীরব চোখে সব দেখছিলেন তিনি। তরুদের ড্রয়িং রুম বরাবরই মেইন দরজাটা। শাহেদা বেগমের বলতে দেরি, তিহানদের ঢুকতে দেরি হয় নাই। সবগুলো বাসায় ঢুকে আদনান সাহেবকে সালাম জানায়। আর শিলন বাইরের জিনিসগুলো ভেতরে রাখছে। ওই নোংরা টাকার জিনিস আমার বাসার ভেতরে আসবে না। কি চাই এখানে? তুরুকে ডাকো, তুরুর মা। হুঙ্কার দিয়ে চিল্লিয়ে কথাগুলো বলে আদনান সাহেব। আদনান সাহেবের কথাটা শুনে শিলন সেখানেই দাঁড়িয়ে পড়ে। আমি তো শুনেছি পুলিশ আর রাজনীতিবিদরা সেম টাইপের হয়, কারণ ওদের পেশাটা সেম টাইপের। তাহলে কি আপনার টাকাও নোংরা শ্বশুরমশাই? কথাটা বলেই বাঁকা হাসি দেয় তিহান। এই ছেলে, তোমাকে কে বলেছে আমার টাকা নোংরা? আমি হালালভাবে আয় করি। পেশা যেমনই হোক, মানুষ ঠিক থাকলেই হলো। বেশ চিল্লিয়ে কথাটা বলে আদনান সাহেব। আওয়াজ নিচে শ্বশুরমশাই। এক্স্যাক্টলি আমিও এটাই বলতে চাচ্ছি। আমি ঠিক তো সব ঠিক, প্রফেশন ডাজন্ট ম্যাটার। কিন্তু আপনি একটা লেম এক্সকিউজ দিয়ে তরুণারীকে আমার থেকে দূরে সরাতে যাচ্ছেন। নিজের বেলায় 16 আনা আর আমার বেলায় 4 আনা না শ্বশুরমশাই। ইটস নট ফেয়ার। শিলন, সব কিছু কিচেনে রাখ। তিহানের কথা শুনে আহান আর অর্ণব একসাথে বলে ওঠে, সাব্বাস বেটা, ফাড়িয়ে দিয়েছিস। তিহানের চোখ গরম করে তাকানো দেখে ওরা চুপ হয়ে যায়। বাইরে চেঁচামেচির আওয়াজ শুনে তৌফিক রুম থেকে বের হয়ে আসে তৎক্ষণাৎ। এদিকে তরুর নাম নিতে দেরি, তরু উপস্থিত হতে দেরি নেই। বেচারি এতক্ষণ দরজায় কান লাগিয়েছিল। এই ছেলে যা বলছে সেটা কি সত্যি? গম্ভীর কণ্ঠে তরুকে জিজ্ঞাসা করে আদনান সাহেব। হ্যাঁ বাবা, আমরা বিয়ে করে ফেলেছি 1 সপ্তাহ আগে, কিন্তু এখন তোমাদের সম্মতিতে তোমাদের সামনে আবার। কথাটা শেষ করার আগেই তরুর গালে শক্তপোক্ত একটা থাপ্পড় পড়ে। থাপ্পড়টা খেয়ে তরুর মনে হচ্ছে পৃথিবীটা ঘুরছে। মেয়েটা পড়ে যেতে নিলে তিহান এগিয়ে এসে ধরে। তিহান কিছু বলতে যাবে তার আগেই তৌফিক হুঙ্কার দিয়ে ওঠে। অনেক হয়েছে বাবা, এবার তোমার থামা উচিত। ওরা দুজন দুজনকে ভালোবাসে, সেখানে তোমার সমস্যা কি? আজ তুমি ওকে বড়লোক ছেলেদেরকে একটা বিয়ে দিয়ে দিলে। সেই ছেলে যে ভালো হবে, তার চরিত্র যে ঠিক হবে, তোমার মেয়ে যে সেখানে সুখী হবে, তার গ্যারান্টি তুমি দিতে পারবে? তাহলে কেন ওদেরকে আলাদা করতে চাচ্ছ? তুমি নিজেও তো ভালোবেসে বিয়ে করেছো, তাহলে অন্যের ভালোবাসা পূর্ণতা পেতে কেন দিচ্ছ না বাবা? আদনান সাহেব নিজের ছেলের কথায় কিছুটা দমলেন। নিজে থেকে কিছু বলতে যাবেন তার আগেই তৌফিক বলে ওঠে, এখন ওদের বিয়ে হবে, আর এখানেই কেউ আটকাতে আসলে তার ফলাফল ভালো হবে না। অনেক তামাশা দেখেছি, আপনাদের আর দেখতে চাই না। তোমাদের যা ভালো লাগে করো, আর কখনো ওদের মুখও আমি দেখতে চাই না এই বাড়িতে। কথাটা বলে নিজের রুমে চলে গেলেন আদনান সাহেব।
তরু দৌড়ে এসে তৌফিককে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আমি আছি, সব ঠিক করে দেব, কাঁদে না বোকা মেয়ে। তৌফিকের কথায় তরু ভরসা পায়। তারপর সব নিয়ম মেনে 3 কবুল পরে ওদের বিয়ে সম্পন্ন হয়। তরুকে বিদায়ের সময় সে কি কান্না তরুর। মা ভাইকে জড়িয়ে ধরে তৌফিকের সাথে কুশল বিনিময় করে একটা ছোট্ট থ্যাঙ্কস জানিয়ে তরুকে নিয়ে নিজের বাসায় চলে আসে তিহান। তরু সারাটা পথ কান্না করতে করতে এসেছে। তিহান গাড়ি থেকে নেমে তরুকে কোলে করে ঘরের উদ্দেশ্যে পা বাড়ায়। তখন আহান বলে ওঠে, তিয়ান সাবধানে, ভাবে কিন্তু তোর তুলনায় চুনোপুটি। কথাটা শুনে সবাই একসাথে হেসে ওঠে। তিহান হাসতে হাসতেই বলে, তিহান এহসানের বউ যখন হয়েছে তখন তাকে সামলাতেও পারবে, তোদেরও তো চিন্তা করতে হবে না। চোখের সামনে থেকে যা শালারা। সবার সামনে তখন তরুর লজ্জায় মরি মরি অবস্থা। মনে হচ্ছিল মাটি ফাঁক করে ঢুকে যেতে। রুমের মধ্যে আসতেই রজনীগন্ধার কড়া সুবাসে তরুর শরীর শিউরে ওঠে। ও রুমটা খেয়াল করে দেখে পুরোটা রুম সাদা গোলাপ আর রজনীগন্ধা দিয়ে ডেকোরেশন করা। সাদা গোলাপ দিয়ে ডেকোরেশন করা কারণ তিহানের সাদা গোলাপ পছন্দ। তরুর ভাবনার মাঝেই দরজা লক করার শব্দ পায়। অজানা এক ভয়ে তরুর মন কেঁপে ওঠে। তিহান এগিয়ে এসে তরুকে পিছন দিক দিয়ে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে, যাও ফ্রেশ হয়ে অজু করে এসো, আমি অন্য রুমের ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছি। একসাথে নফল নামাজ আদায় করবো। লাগেছে তোমার সব কিছুই আছে। রাত 12টা বাজে, আজ আমাদের বাসর রাত। শালা হিটলার শ্বশুর বাসরটাও ঠিক সময় ঠিক করতে দিল না। ভাগ্য করে একটা শালাবাবু পেয়েছিলাম, নাহলে একেবারে বিয়ের সেকেন্ড নাইট হতো আমাদের। তিহানের এমন লাগামহীন কথা শুনে তরুর 2 কান গাল গরম হয়ে ওঠে। তিহানের থেকে নিজেকে ছাড়িয়ে একটা সুতি শাড়ি নিয়ে তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকে পড়ে তরু। তরুর কাজে তিহান মুচকি এসে নিজেও ফ্রেশ হতে চলে যায়। তারপর 2 জন একসাথে নফল নামাজ আদায় করে নেয়। তরু নামাজ পড়েই ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে। ওই নির্লজ্জটার সামনে আজ আর যাবে না তরু। দরকার পড়লে আজ সারা রাত ব্যালকনিতেই কাটাবে। ছি, কথার কি ছি মানুষটার। এদিকে তিহান 15 মিনিট ধরে বিছানায় বসে ওয়েট করছে, তরুর আসার নামই নেই। বেচারা এবার অধৈর্য হয়ে ব্যালকনির উদ্দেশ্যে পা বাড়ায়। এইভাবে পালিয়ে পালিয়ে বেড়ালে আমার থেকে ছাড়া পাবে ভেবেছ? আজ কোনো ছাড়াছাড়ি নেই। কথাটা বলেই তরু কিছু বুঝে ওঠার আগেই নিজেকে শূন্যে ভাসমান অনুভব করে। তরু ভয়ে 2 হাত দিয়ে তিহানের গলা জড়িয়ে ধরে। তরু কিছু বলতে নেবে তার আগেই তরুর অধর দুটো তিহান নিজের অধীনে করে নেয়। তরুকে বিছানায় শুইয়ে দিয়ে তরুর গলায় মুখ গুজে তিহান হাসকি ভয়েজে বলে, আমাদের সম্পর্ক 2 মাসের, তবে আজ আমার 4 বছরের ভালোবাসা পূর্ণতা পাবে। তরুর মস্তিষ্ক তখন কথাটা ধারণ করতে পারেনি, কারণ তরু তো তখন নাম না জানা এক অন্যরকম অনুভূতি মিশ্রিত সুখের জোয়ারে ভাসছিল। সেই রাতটা তরুর কাছে ওর 21 বছরের জীবনের সবচেয়ে সুন্দর সুখ মিশ্রিত রাত ছিল। সেই রাতে তিহানের কি অধৈর্য এক নাম না জানা সুখের সাগরে ভাসিয়েছিল তরুকে। সেই রাতে এক নতুন তিহানকে আবিষ্কার করেছিল তরু। আশেপাশের কোথাও বজ্রপাতের শব্দে তরু অতীত থেকে বের হয়ে আসে। আহ, অতীত কেন এত সুন্দর হয়? আমাদের সবার অতীত এক না, তাই তো কেউ অতীত মনে করে সুখের জোয়ারে ভাসে, আর কেউ অতীত মনে করে কান্না করে বুক ভাসায়। আসলে কিছু দুঃখ প্রকাশ করতে নেই, একান্ত ব্যক্তিগতভাবে রাখা উচিত। তরু হসপিটালে 3 দিন ভর্তি থেকে আজ 5 দিন হয়েছে বাসায় এসেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে তরু মনে মনে আওড়াতে থাকে, একাকিত্বের মর্ম শুধু হাইড্রোজেন বোঝে। নিঃসঙ্গ ইলেকট্রন আজও কক্ষপথ খোঁজে। অতীত চলতি বর্ষা মৌসুম পেরিয়ে গেছে। ঋতুতে শরৎ, যা না শীত না গরম। আশ্বিন মাস চলছে। আশ্বিন মাসের সাথে শীতের একটা প্রেম প্রেম ভাব আছে। এই মাসের শেষে শীত আগমনের ছোঁয়া পড়তে থাকে প্রকৃতিতে। কিন্তু এবছর চিত্র উল্টো। পেছন ফেলে আসা শ্রাবণকেই যেন কাছে টেনে নিল আশ্বিন। গত 3 দিনের বৃষ্টির অবস্থা তেমনই। আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা, দিন রাত বৃষ্টি। এই বৃষ্টির মাঝেও যেন তিহানের কাজের বিরতি নেই। সেই সকালে নাস্তা করে পার্টি অফিসে যাবে আর রাত 10:30 নাগাদ বাসায় আসবে। সেবারের নির্বাচনে নিজের জন্মদাতা পিতা সাইদ হাসানকে হারিয়ে বিপুল ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হয় তিহান। কিছুক্ষণ আগে বৃষ্টি থেমেছে।
তবে প্রকৃতি আগের মতোই অন্ধকারে ডুবে আছে। এখন সময় রাত 11:20। তিহানের রুমের ব্যালকনিতে প্রায় 1 ঘন্টা ধরে তিহানের জন্য অপেক্ষা করছে তরু। আজ ওর মনটা খুব কুড়াচ্ছে। তিহান ঠিক আছে তো? এত দেরি তো করে না তিহান বাসায় আসতে। এই 1 ঘন্টায় তিহানকে অনেকবার কল দিয়েছে তরু, কল রিসিভ হচ্ছে না। আহান অর্ণবের ফোনেও কল দিয়েছে, ওই গর্ধব দুটো কল রিসিভ করছে না। রাগে টেনশনে তরুর অবস্থা খারাপ। আমার কথা শুনছিস পুচকু? আজ তোর বাবা আসলে খুব বকাবকি দিবি। তোর মাম্মাকে এত বড় বাড়িতে একা রেখে চলে যায়, তোর মাম্মার বুঝি খারাপ লাগে না? তিনি পারে শুধু একটু পরপর ফোন দিয়ে খাও খাও করতে। আমি একা মানুষ কত খাবো তুইই বল পুচকু। একা বাড়িতে তরুর সময় এভাবেই কাটে, ওর কুট্টুস পাখির সাথে বকবক করে। অরু আর তিহানের বিয়ের 1 বছর পূর্ণ হয়েছে। তরু কনসিভ করেছে 6 মাস হতে চলল। পেটটাও অনেকটা ফুলে উঠেছে। তরুর স্বাস্থ্য বেশ আগের থেকে অনেকটা ভালো হয়েছে। এখন মেয়েটা ঠিকভাবে হাঁটতেও পারে না। মেয়েটার ভেতর কেমন একটা মা মা সৌন্দর্য পরিলক্ষিত হয় এখন। সেদিন বাসা থেকে বেরিয়ে আসার পর আর ওই বাড়ির মুখোমুখি হয়নি তরু তিহান। তরুর মাঝে মাঝে খুব মন খারাপ হয় নিজের বাড়ির জন্য, কিন্তু তিহানকে বুঝতে দেয় না, পাছে আবার যদি তিহান কষ্ট পায়। কিন্তু কোনো না ভাবে তিহান ঠিকই বুঝে যায়। তিহান তখন অরুকে বলে তরুর নিজের বাসার জন্য বেশি খারাপ লাগলে ও তরুকে বাসায় দিয়ে আসবে, কিন্তু ও যাবে না। তরু জানে ওর ঘাটতেরা বরের আত্মসম্মান সবার আগে, তাই যতদিন না তরুর বাবা এই বিয়ে মেনে নিচ্ছে, তরু তিহানের সাথে ঠিকঠাক ভাবে কথা বলছে, ততদিন ওই বাড়ির রাস্তাতেও যাবে না তিহান। আর তিহানকে ছাড়া নিজের বাসায় একা ঢ্যাং ঢ্যাং করে যাওয়াটা তিহানের জন্য সম্মানের বটে অসম্মানের বটে। তিহান মুখে না বলেও নিজের বরকে তো তরু চেনে, তাই তরুও যায় না। তবে সপ্তাহে 1 বার করে শাহেদা বেগম আর তৌফিক এসে তরুর সাথে দেখা করে যায়। ওই দিন শাহেদা বেগম নিজের হাতে রান্না করে এনে মেয়েকে খাওয়ায়। তরুর আকাশ কুসুম চিন্তাভাবনার মাঝে তিহানের গাড়িটা মেন গেট দিয়ে বাসায় ঢোকে। তিহানের গাড়ি দেখে তরু চিন্তামুক্ত হয়। আস্তে আস্তে নিচে নেমে আসে তরু, কিন্তু তিহানকে দেখা মাত্রই ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। একটা চিৎকার দিয়ে কান্না করতে করতে ওই অবস্থাতেই দৌড়ে তিহানের বুকে ঝাঁপিয়ে পড়ে। আরে হানি, কাম ডাউন, আই এম টোটালি ফাইন, জাস্ট একটু কেটে গেছে, তাছাড়া কিছুই না। তুমি এভাবে আর কখনো দৌড়াবে না। বাই এনি চান্স যদি কখনো পা পিছলে পড়ে যাও, তাহলে কত বড় ক্ষতি হতে পারে ভাবতে পারছো? তরুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে তিহান। তরু এখনো ফুপিয়ে ফুপিয়ে কান্না করেই যাচ্ছে। তিহান আরও অনেক কথা বলে ধীরে ধীরে তরুকে শান্ত করে। তারপর তিহান ফ্রেশ হয়ে এসে একসাথে রাতের খাবার খেয়ে রুমে চলে আসে তরুকে নিয়ে। তরু তিহানকে ডক্টরের দেওয়া মেডিসিনগুলো খাইয়ে দেয় বিনা শব্দে। তিহান তখন থেকেই খেয়াল করেছে তরু কেমন নীরব হয়ে আছে, প্রয়োজন ছাড়া কোনো কথা বলছে না তিহানের সাথে। অথচ অন্যদিন তিহান আসতে না আসতেই কথার ঝুড়ি নিয়ে বসে তরু। তিহান বুঝতে পারে তরু রেগে আছে। শুয়ে পড়, পিঠে আর হাতে ড্রেসিং করে দিই। নার্স কিভাবে ড্রেসিং করেছে বুঝলাম না, এভাবে ড্রেসিং করলে তো ইনফেকশন হয়ে যাবে। তিহান বিনা বাক্যে শুয়ে পড়ে। তিহানের ড্রেসিং করানোর সময় ক্ষতটার দিকে তাকিয়ে আবারও ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে তরু। কাঁদতে কাঁদতে ড্রেসিং সম্পূর্ণ করে। তিহানও ড্রেসিং শেষ হওয়ার অপেক্ষায় আছে। তিহানের পাশ থেকে তরু উঠতে নিলে তিহান তরুর হাত ধরে আস্তে করে উঠে বসে নিজের কোলে বসিয়ে দেয় তরুকে। তারপর তরুর গলায় মুখ ডুবে ছোট ছোট চুমু খেতে খেতে নরম কণ্ঠে বলে, রেগে আছো কেন তরু? তোমাকে রাখলে একদম লাল টমেটো লাগে, তখন তোমাকে একদম খেয়ে ফেলতে মন চায়, কিন্তু এখন তো সম্ভব না। সমস্যা নেই, আর তো কয়েক মাস, তারপর না হয়। তিহানের মুখের কথা শেষ করতে দেয় না তরু। নিজের 2 হাত দিয়ে তিহানের মুখ ধরে রাখে। তারপর রাগে লজ্জায় ফসফস করে বলে ওঠে, নির্লজ্জ, অসভ্য, অভদ্র পুরুষ, থামো। মুখে কিচ্ছু আটকায় না? তোমার এই রূপটা পার্টি অফিসে দেখানো উচিত, তাহলে তারা বুঝতো তাদের মুডি গোমরা মুখস্থর কত অভদ্র। ছাড়ো আমাকে, আমার আশেপাশেও আসবে না তুমি। আজ থেকে আমি অন্য রুমে ঘুমাবো। কথাটা বলে তরু উঠে যেতে নিলে তিহান তরুকে কোলে উঠিয়ে নিয়ে ব্যালকনির উদ্দেশ্যে হাঁটা ধরে। সব ছেলেটাই বউর কাছে নির্লজ্জ, অসভ্য, অভদ্র, বুঝলে? না হলে তোমাদের আশায় থাকতে গেলে আর নেক্সট জেনারেশন ডাউনলোড হতো না।
কথাটা বলে হাসতে হাসতে ব্যালকনিতে রাখা সোফার উপর তরুকে কোলে নিয়ে বসে পড়ে তিহান। তরুও এতক্ষণে রাগ ভুলে মুচকি এসে তিহানের বুকে ছোট্ট বিড়াল ছানার মতো চিপকে থাকে। তরু, তোমাকে আমার অতীত নিয়ে কিছু কথা বলবো, আমার পরিবার, কাছের মানুষ সম্পর্কে। সবটা মন দিয়ে শুনবে, ঠিক আছে? তরু বোঝার মতো করে মাথা নাড়ায়। তার আগে তোমার মনে থাকা প্রশ্নের উত্তর দিই। আমার কাছে ইনভাইট করা হয়েছে, আর ইনভাইটটা করিয়েছেন স্বয়ং আমার বাবা। আমার মৃত্যু চান তিনি, কারণ আমার মৃত্যু ব্যতীত তিনি আমার পথ পাবেন না, আর এটাই তার লাগবে। তবে উনি হয়তো বুঝে উঠতে পারেননি, উনি চলেন ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। ওনার সব খবরাখবর আমিই রাখি। আজ আমার উপর ইনভাইট হবে এটা জানতাম আমি, তাই আগে থেকে সব কিছু প্রিপারেশন নিয়ে রেখেছিলাম। আহান আর অর্ণব গর্ধব দুইটার জন্য একটু আঘাত লেগে গেছে, এই আর কি। তুমি এই পথ ছেড়ে দাও তিহান। আমার আর পুচকর তুমি ছাড়া আর কেউ নেই। তোমার কিছু হয়ে গেলে আমি বেঁচে থেকেও মরে যাব তিহান। দরকার নেই এই ক্ষমতা, যে ক্ষমতা তোমাকে আমার থেকে কেড়ে নেবে। আর যদি তুমি আগে থেকে না জানতে পারতে সব, তাহলে। আর বলতে পারলো না তরু। আরও শক্ত করে তিহানকে জড়িয়ে ধরল। তিহানও তরুকে শক্ত করে জড়িয়ে ধরে খুব ব্যক্তিগতভাবে আদর করে দিল। আমাদের সবাইকে মরতে হবে হানি, যার যেভাবে মৃত্যু লেখা আছে তার সেভাবে মৃত্যু হবে। আর আমি কোনো কাপুরুষ নই যে ভয় পেয়ে পিছিয়ে যাব। আমি মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করব, মরলে বীরের মতো করেই মরব। আর পুচকুর জন্য তো তুমি আছো, আমার স্ট্রং তরুরানি। আমি জানি তুমি ওকে সুশিক্ষা একাই বড় করতে পারবে। আর তাছাড়া তোমাকে তো সহজে মুক্তি দিচ্ছে না শোনা, সো ডোন্ট ওয়ারি। আর আমি না থাকলেও আমার ছায়া সবসময় তোমার সাথে থাকবে। আমার তোমার ভালোবাসার অংশ পুচকু থাকবে তোমার সাথে। নিজেকে কখনো একা ভাববে না, ওর মাঝে আমাকে খুঁজে নেবে, ঠিক আছে শোনা? কথাটা বলেই তরু ফুলে ওঠা পেটে কয়েকটা চুমু খেলো তিহান। তরু মলিন মুখে ছোট্ট করে বলে। কি ভাবছিস এত তরু? তৌফিকের ডাকে তরুর ধ্যান ভাঙে ও অতীত থেকে বের হয়ে আসে। ভাইয়া, আমার মনে হচ্ছে কোথাও একটা পয়েন্ট মিস করে যাচ্ছি আমরা। আচ্ছা ভাইয়া, তোর কি মনে হয় বাবা কি কিছু লুকাচ্ছে আমাদের থেকে? আমার কেন যেন মনে হচ্ছে আমার চোখের দেখাতে কোথাও ভুল ছিল। কথাগুলো বলে তৌফিকের দিকে তাকালো তরু। আমারও সেটাই মনে হচ্ছে। আচ্ছা, বাবার উপর নজর রাখবো আমি। আমার মনে হচ্ছে বাবা আমাদেরকে আমাদের গন্তব্য পৌঁছে দিতে পারবে। আচ্ছা বোন, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। আল্লাহ হাফিজ। তরুর মাথায় হাত বুলিয়ে দিয়ে তৌফিক নিজের রুমে চলে যায়। তরুর চোখ দিয়ে টপটপ করে পানি পড়েই যাচ্ছে। ওর শুধু মনে হচ্ছে তিহানকে দেওয়া কথাও রাখতে পারেনি, ওদের ভালোবাসার অংশকে আগলে রাখতে পারেনি। যার জন্য তিহানের আত্মত্যাগ ছিল, তাকে আগলে রাখতে পারেনি তরু। তিহান কখনো ক্ষমা করবে না তার তরু রানীকে। সৃষ্টিকর্তা কেন এমন করলো তরুর সাথে? বুকের ভিতর কেমন অসহনীয় যন্ত্রণা হচ্ছে। চিৎকার করে কাঁদতে পারলে হয়তো একটু ভালো লাগতো তরু, কিন্তু না। তরু নিজের কষ্ট ও দুর্বলতা কখনো কাউকে দেখায়নি, আর দেখাবেও না। তরু মনে মনে আওড়ায়। ভালোবাসা বড়ই অদ্ভুত, কাউকে দেয় পূর্ণতা, কাউকে দেয় শূন্যতা। আজ শুক্রবার, মাঝে কেটে গেছে 7টা দিন। এখন মাত্র সকাল 7টা বাজে। একটা ইমার্জেন্সি অপারেশনের জন্য তৌফিক হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। গতকাল অনেক রাত করে বাসায় ফেরার ঘুমটাও ঠিকমতো হয়নি। এটাই ডক্টরদের জীবন। নিজের থেকে একজন পেশেন্টের চিন্তা আগে করতে হয়। তৌফিক যেন এগুলোর মধ্যেই ভালোবাসা খুঁজে পায়। তৌফিক যখন কোনো অপারেশনে সাকসেসফুল হয়, তখন পেশেন্টের পরিবারে সবার খুশি দেখে ওর মনে হয় এটাই বোধহয় ওর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। একটু তাড়া থাকায় বেশ ভালো স্পিডেই গাড়ি চালাচ্ছে তৌফিক। সকালের রাস্তা ফাঁকা থাকায় তেমন একটা কোনো অসুবিধা হচ্ছে না। হঠাৎ কোথা থেকে একটা রিক্সা এসে তৌফিকের গাড়ির সামনে পড়ে। ও ব্রেক ধরার আগেই রিক্সাটা ওর গাড়ির সাথে ধাক্কা খেয়ে উল্টে পড়ে। তৌফিক সাথে সাথে ব্রেক ধরে, তাড়াতাড়ি করে গাড়িটা থামিয়ে বের হয়ে এসে রিক্সাটার কাছে যায়। রিক্সা চালক চাচা রাস্তার পাশে ঘাসের ওপর পড়ায় তেমন কোনো আঘাত পায়নি, কিন্তু পিছনে বসা মেয়েটার বেশ লেগেছে রাস্তায় পড়ায়। মেয়েটার পা অনেকখানি কেটে গেছে। তৌফিক মেয়েটার পায়ের দিকেই তাকিয়ে আছে, এখনো মুখের দিকে তাকায়নি। এদিকে দীর্ঘ 1 মাসের বেশি সময় পর তৌফিককে দেখে তিশা হতভম্ব। ও আর কখনোই তৌফিকের সামনে আসতে চায়নি, কিন্তু ভাগ্যবোধ হয় এটা মানতে নারাজ। তাই তো 7 সকালে
তৌফিকের মুখ দর্শন করিয়ে দিল, তাও এত বাজে একটা ভাবে। তিশার পাটা খুব জ্বলছে, তবুও মুখ বুঝে সব সহ্য করে নিচ্ছে। আপনার পাটা তো অনেকটা কেটে গেছে দেখছি। আমার সাথে আমার গাড়িতে চলুন, হসপিটালে যেতে হবে, পাটা ড্রেসিং করতে হবে। কথাটা বলে তিশার মুখের দিকে তাকাতেই তৌফিক অবাকের সপ্তম পর্যায়ে। ইস, কতদিন পর ওর পরিচিত কাঙ্ক্ষিত মুখটা দেখতে পেল। গত কয়েকদিন ধরে কত অপেক্ষা করেছে তৌফিক শুধু একটা ফোন কলের জন্য, কিন্তু দিন শেষে ফলাফল শূন্য। তৌফিকের অজান্তেই ওর মনের ভেতরকার হাহাকার করে মনটা প্রশান্তিতে ভরে যায়। ছেলেটা একটাবারের জন্য টেরও পেল না। না, তার দরকার নেই, আমি একাই যেতে পারবো। আপনাকে আমার জন্য এত কষ্ট করা লাগবে না। চাচা, আমাকে একটু উঠতে সাহায্য করুন প্লিজ। না, আমি থাকতে উনি কেন? বেশ জোরেই কথাটা বলে তৌফিকের কথা শুনে তিশা ভ্রু কুঁচকে তৌফিকের দিকে তাকায়। তিশার ওভাবে তাকানো দেখে তৌফিক আমতা আমতা করে বলে, না মানে আমি স্বয়ং একজন ডক্টর উপস্থিত থাকাই, আর তাছাড়া আপনার ক্ষতি আমার জন্যই হয়েছে, তাই আমার উচিত আপনাকে সাহায্য করা, অন্য কেউ কেন করবে? কথাটা বলে হুট করে তিশাকে করে তুলে নেয় তৌফিকের করাটা কাণ্ডে তিশার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। তৌফিক সেদিকে পাত্তা না দিয়েই তিশাকে নিজের গাড়িতে বসিয়ে দিয়ে বলে, 5 মিনিট ওয়েট করুন, আমি চাচার সাথে কথা বলে আসি। তারপর তৌফিক সুন্দর করে সব মিটমাট করে এক্সট্রা টাকা সহ ভাড়া মিটিয়ে এসে গাড়িতে বসে। তারপর গাড়ি স্টার্ট দেয়। কেমন আছেন? তৌফিকের প্রশ্নে তিশা নিরুত্তর। মেয়েটা এখনো একটা ভ্রমের মধ্যে আছে। ওর সাথে একটু সময়ের ব্যবধানে কি সব ঘটে গেল সব ওর মাথার ওপর দিয়ে যাচ্ছে। ও জেগে জেগে স্বপ্ন দেখছে না তো? তারপর তৌফিকের ডাকে সম্বিত ফিরে পায়। না না, এটা ওর স্বপ্ন না, কিন্তু এটাও কি হওয়া সম্ভব? এত রাগ অভিমান আমার উপর? সেদিনকার পরে আর একটা বড় ফোন দিলে না, ইভেন আমার সামনেও আসলে না। আমার কারোর উপর রাগ অভিমান কিছুই নেই, আর সামনে যায়নি, কারণ আপনার সামনে গেলে যে আমার মন আপনাকে ক্ষমা করে দিতে চাইবে। আমি কি ক্ষমার এতটাই অযোগ্য? জানি না। উত্তরটা শুনে তৌফিক একটা দীর্ঘশ্বাস ফেলে। এত সকালে কোথায় যাচ্ছিলেন? হসপিটালে, আমার ফ্রেন্ডের আম্মু অসুস্থ, হসপিটালে অ্যাডমিট, ওর কাছেই যাচ্ছিলাম। আচ্ছা আপনি কোন ক্লাসে পড়েন আর কোথায়? তৌফিকের প্রশ্নে তিশা মোটেও চমকায় না। ওর প্রতি যে মানুষটার অনীহা, তার এগুলো অজানা থাকারই কথা। তিশা স্বাভাবিকভাবেই জবাব দেয়, অনার্স প্রথম বর্ষ, জুলজি ডিপার্টমেন্ট, খুলনা ইউনিভার্সিটি। বাকিটা রাস্তা দুজনেই নীরব ছিল, কেউ আর কোনো কথা বলেনি। তৌফিক হসপিটালে এসে নিজে দায়িত্ব নিয়ে নার্স দিয়ে সুন্দর করে তিশার ট্রিটমেন্ট করিয়ে দেয়। তৌফিকের হাতে সময় থাকলে নিজেই করতো সবটা। সময় বহমান, সময়ের কাঁটা ঘুরে জানান দিচ্ছে এখন সন্ধ্যা 7:35। তরু আর ওর বেস্ট ফ্রেন্ড সারা একটা ক্যাফেতে বসে আছে। সামনের সপ্তাহে সারার বিয়ে, সেই বিষয় নিয়ে কথা বলতেই তরুকে ডেকেছে সারা। ওদের অনেক বন্ধু থাকলেও তরু আর সারা বেশি ক্লোজ, তাই সারার বিয়েতে সারার পাশে তরুকে লাগবে। বিয়ের 3-4 দিন আগে থেকেই সারার বাসায় যেতে হবে তরুকে। প্রায় 1 ঘন্টা ধরে এটাই বুঝিয়ে চলেছে সারা। তরুও সারাকে না করতে পারে না, কথা দেয় ও বিয়েতে যাবে, তবে 3-4 দিন আগে যেতে পারবে কিনা শিওর না, কিন্তু ও চেষ্টা করবে। আচ্ছা তরু, সবকিছু ভুলে মুভি অন করা যাক না? পাইনি কথাটার চেয়েও পেয়ে হারিয়েছি কথাটা বেশি যন্ত্রণাদায়ক রে। তুই যখন থেকে সব বাস্তবতা মেনে নিতে শিখবি, দেখবি তখন থেকেই তোর সব কষ্ট কমে যাচ্ছে, কারণ তোর কষ্টগুলো জন্ম হয়েছে তোর বাস্তবতা মেনে নিতে না পারা থেকে। সারার কথা শুনে তরু দীর্ঘশ্বাস ফেলে একটা তাচ্ছিল্যের হাসি দেয়। যে মেয়েটা প্রতিনিয়ত বাস্তবতার শিকার হচ্ছে, বাস্তবতা মেনে নিচ্ছে, তাকে বাস্তবতা বোঝাচ্ছে। বোকা মেয়েটা। অতিরিক্ত মায়া মানুষকে অসহায় করে দেয় সারা। আমি বাস্তবতার কাছে অসহায়, আমি নিজের কাছে অসহায়। সারা বুঝতে পারে তরুর মনটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে, তাই ও টপিক চেঞ্জ করে অন্য কথা বলে। এভাবে বেশ কিছুক্ষণ কথা বলে তরু বাসার উদ্দেশ্যে রওনা দেয়। ক্যাফেটা বাসার নিকট বলেই তরু হেঁটে বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর তাছাড়া এমনিতেও এভাবে অনেক দিন হাঁটা হয়নি তরুর। আগে তিহানের সাথে
রাতে মাঝে মাঝে এভাবে হাঁটতে বের হতো। আজ পূর্ণিমা হয়তো, চাঁদের আলোতে হাঁটতে বেশ ভালোই লাগছে তরুর। হাঁটতে হাঁটতে ও অতীতে ডুব দেয়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।